বহু মানুষ কোমরে ব্যথার জন্য অপারেশন করেন, সার্জারি করেন এবং তারপরে তার কিন্তু কাঙ্ক্ষিত ফলটা আসে না। তো সেক্ষেত্রে কিভাবে প্রিভেনশন করা যায়, ফিজিওথেরাপির ভূমিকা কি? নমস্কার, আজকে আমাদের বিষয় হচ্ছে ফেল্ড লো ব্যাক পেন সার্জারি এবং ফিজিওথেরাপি। দেখবেন বহু মানুষ কোমরে ব্যথার জন্য অপারেশন করেন, সার্জারি করেন এবং তারপরে তার কিন্তু কাঙ্ক্ষিত ফলটা আসে না। তার ব্যথা থেকেই যায় অথবা তার ব্যথাটা একটু অন্যরকম হয়ে যায়। তো সেক্ষেত্রে কিভাবে প্রিভেনশন করা যায়, ফিজিওথেরাপির ভূমিকা কি, সেটা একটু আমরা বিস্তারে জেনে নিই। তো ফার্স্ট হচ্ছে কাকে বলে ফেল্ড লোয়ার ব্যাক পেন সার্জারি? এটা হচ্ছে পারসিস্টেন্ট পেন, অপারেশন হলো কিন্তু তার ব্যথাটা রয়ে গেল, এটা একরকম সিমটম। দ্বিতীয় কথা হচ্ছে সার্জারি হলো যে ব্যথাটি নিয়ে তিনি সার্জারি করাতে গিয়েছিলেন সেই ব্যথাটি চলে গেল কিন্তু তার বদলে নতুন একটা ব্যথা চলে এলো। এবং তৃতীয়, সেই মানুষটার হয়তো ব্যথা রইল না কিন্তু তার মুভমেন্টগুলো কিন্তু অনেক রেস্ট্রিক্টেড হয়ে গেল, অর্থাৎ সে সামনে ঝুঁকতে পারছে না, পাশ ফিরতে পারছে না, বা রাত্রিবেলা ঘুমের সময় সে যদি ডান দিক বাঁ দিক রোল করতে চায় তার যন্ত্রণা হচ্ছে, এই সমস্ত সমস্যাগুলো আসতে শুরু করে। তাহলে এক কথায় কি জানো তো, এই ফেল লোয়ার ব্যাক পেইন সার্জারি কিন্তু ব্যথার শেষ নয়। এটা এমন একটা কন্ডিশন যেখানে অপারেশনের পরে পেশেন্টের নতুন ধরনের ব্যথার সূত্রপাত হয়। এর কারণ কি? আমি যদি দেখি এর মূল তিনটে কারণ এটা উঠে আসে। প্রথম কথা হচ্ছে প্রি অপারেটিভ ফ্যাক্টর, অর্থাৎ সার্জারি করবার আগে পেশেন্ট কিন্তু সঠিকভাবে রেডি করা হয়নি। সার্জারির আগে কিন্তু পেশেন্টের সাইকোলজিক্যাল ফ্যাক্টর ভীষণ গুরুত্বপূর্ণ, অ্যাংজাইটি, স্ট্রেস ডিসঅর্ডার, এগুলোকে দেখতে হয়। তাছাড়া তার জয়েন্টের ঘিরে থাকা যে মাসেলগুলো আছে, প্রি অপারেটিভ মাসেলের স্ট্রেংথ এবং তার নিউরাল কন্ট্রোল চেক করতে হয়। সেকেন্ড হচ্ছে ইন্ট্রাঅপারেটিভ ফ্যাক্টর, অর্থাৎ সার্জারির সময়টা সঠিকভাবে হয়েছে কিনা, সার্জারি সঠিক লেভেলে সার্জারি হয়েছে কিনা। ধরুন L4 L5 এ ডিকম্প্রেস করতে হবে, সার্জিক্যাল ইন্টারভেনশনের মাধ্যমে হয়তো সেক্ষেত্রে অন্য লেভেল হয়ে গেল। এবং ইনকমপ্লিট ডিকম্প্রেশন, নার্ভ রুট ড্যামেজ, সার্জারি চলাকালীন নার্ভ রুট কোনোভাবে ড্যামেজ হয়ে গেল, এটা একটা বড় ফ্যাক্টর। এবং লাস্ট হচ্ছে কি পোস্ট অপারেটিভ, সার্জারি হওয়ার পরে। বহু ক্ষেত্রে অপারেশন হওয়ার পরে যে জায়গাটা সার্জারি হয়েছে সেখানে কিন্তু এপিডুরাল ফাইব্রোসিস অর্থাৎ স্কার টিস্যু ফর্মেশন হয়, এবং এই এপিডুরাল ফাইব্রোসিস কিন্তু কোমরের এই ব্যথার কিন্তু উৎপত্তির বড় কারণ। তার সাথে কিন্তু স্পাইনাল ইনস্টেবিলিটি তৈরি হয়, অর্থাৎ কোর মাসেল, আমাদের কোর মাসেল মূলত দুরকম, একটা ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক, এই দুটি কোর মাসেলের ইমব্যালেন্স থেকেও কিন্তু এটা হতে পারে। তাহলে সার্জারিটা ফেল হয়ে যাওয়ার পর আমরা যদি কি প্যাথোলজি আরেকটু যদি আমরা বিস্তারে জেনে নিই, তাহলে এপিডুরাল ফাইব্রোসিস, যেটা আমি আগে বলেছিলাম, তো এপিডুরাল ফাইব্রোসিস কি করে, এটা কিন্তু 20 থেকে 36% যে ফেল লো ব্যাক পেনের ব্যথা, অর্থাৎ অপারেশনের পরে যে কোমরের ব্যথার মুক্তি হয় না, তার কিন্তু 20 থেকে 36% কারণ হচ্ছে কিন্তু এই এপিডুরাল ফাইব্রোসিস। এটা কিন্তু সিগনিফিকেন্টলি নার্ভের যে মোবিলিটি, নিউরাল মোবিলিটি কিন্তু রেস্ট্রিক্টেড করে। সেকেন্ড হচ্ছে ডিস্ক হার্নিয়েশন, সার্জারি হওয়ার পরেও কিন্তু রিকারেন্ট ডিস্ক হার্নিয়েশন হয়, সেটাও কিন্তু খুব বড় কারণ। তার পেছনে একটা বড় সমস্যা হচ্ছে ফিজিওথেরাপি চলাকালীন, পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি হয়তো দেরিতে শুরু হচ্ছে, তার কোর মাসেল স্টেবিলিটি হলো না। থার্ড হচ্ছে নার্ভ রুট ইঞ্জুরি, যেরকম আগে বলেছি সার্জারি চলাকালীন হয়তো সার্জারির মুহূর্তে বা ওই ডিউরেশনের মধ্যে কোনোভাবে নার্ভে ডিউরিং আর সার্জারি আপনার ইঞ্জুরি হলো। এবং ফোর্থ হচ্ছে স্পাইনাল ইনস্টেবিলিটি। দেখুন, স্পাইনের কিন্তু যদি আমার কোমরে L4 L5 বা L3 L4 এর সার্জারি হয়, শুধুমাত্র সেই মাসেলটাকে নিয়ে কাজ করলে হবে না। স্পাইনের মোবিলিটি এবং স্টেবিলিটি দুটোর ক্ষেত্রে কিন্তু পেলভিক ফ্লোর মাসেল, গ্লুটিয়াস মাসেল, ইভেন কখনো কখনো শোল্ডার মাসেলের ভীষণ গুরুত্ব আছে। এই অ্যাজ এ হোল আমাদের কিন্তু এই সাবজেক্টটাকে দেখতে হবে যে সেই মানুষটার ওভারঅল স্ট্রেনথেনিং পারপাসটা হয়েছে কিনা। এবং স্ট্রেনথেনিং মানে কিন্তু আইসোমেট্রিক নয়, স্ট্রেনথেনিং মানে কিন্তু আইসোকাইনেটিক নয়। ডেইলি লাইফ অ্যাক্টিভিটি অনুযায়ী কাজ করতে হবে এবং তাকে ফাংশনাল ট্রেনিং করানোটা কিন্তু বাঞ্ছনীয়। তাহলে সাইকোলজিক্যাল এবং সোশ্যাল ইম্প্যাক্টে কিন্তু বহু ক্ষেত্রে অপারেশনের আগে পেশেন্ট কিন্তু খুব ভয় পায় এবং তার অ্যাংজাইটি থাকে বা সে ডিপ্রেশনে চলে যায়। সেই জায়গাগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। বহু ক্ষেত্রে ফেইল্ড অপারেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু বড় ভূমিকা পালন করে। তাহলে ফিজিওথেরাপির ক্ষেত্রে কি পালন করবে ভূমিকা ফেইল্ড সার্জারিগুলোর ক্ষেত্রে? তা ফেইল্ড সার্জারির ক্ষেত্রে কিন্তু আমাদের চারটে ভাবে কাজ করতে হতে পারে। প্রথম হচ্ছে স্ট্রেংথ কোর মাসেল, ইনক্রিজিং এবং এক্সটেন্সিং কোর মাসেলগুলোকে সঠিকভাবে ট্রেনিং করতে হবে। সেকেন্ড হচ্ছে পশ্চার ইমপ্রুভমেন্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যে সে কীভাবে নিজেকে রাখছে, সামনে বেশি ঝুঁকে থাকা চলবে না, পেছন থেকে বেশি বেন্ড হওয়া চলবে না। থার্ড হচ্ছে এনহ্যান্স ফ্লেক্সিবিলিটি। বহুজন কি করে, অপারেশন পরে ফিজিওথেরাপিতে আসতে দেরি করে, হয়তো সে সার্জারি পরে নিজে নিজেই ব্যায়াম করছে। সেক্ষেত্রে আমার মত হচ্ছে
আফটার সার্জারি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি যদি ফিজিওথেরাপি করেন তাহলে কিন্তু মোবিলিটি ফিরে পেতে কিন্তু কোনো সমস্যা হবে না। আর লাস্ট হচ্ছে পেশেন্ট এডুকেশন। পেশেন্ট এডুকেশনে কিন্তু সেলফ ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, পশ্চার যেটা আগে বললাম, এবং এরগোনমিক্স কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সে কোথায় বসছে, কীভাবে সাথে লাইফস্টাইলটাকে মেনটেন করছে, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এভিডেন্স বেসড ফিজিওথেরাপি ক্ষেত্রে আমরা কী করি? টেইলার্ড এক্সারসাইজ, সবার ক্ষেত্রে কিন্তু সব ব্যায়াম হয় না। যেমন আমরা ইদানিং দেখি কিছু কিছু পেশেন্ট সার্জারি করে এলো, সেটা হাসপাতাল থেকে একটা কাগজে তাতে ছবি আছে, সেই ছবিতে টিক মারা আছে। এটা কিন্তু সেরকম নয়। যেরকম প্রত্যেকটা মানুষের একই রকম সার্জারি হয় না, সেরকম সার্জারি হওয়ার পর প্রত্যেকটা মানুষের একই রকম এক্সারসাইজ হবে না। এক্সারসাইজ কখনো ছবির বই থেকে উঠে আসে না। এক্সারসাইজ সেই মুহূর্তে অ্যাসেসমেন্ট করা হবে, কোন মাসেলের সমস্যা হচ্ছে, কোন নিউরাল স্ট্রাকচার টাইটনেস আছে, সেগুলোকে দেখতে হবে। দেখে সেই মুহূর্তে ফিজিওথেরাপিস্ট টেইলার মেড এক্সারসাইজ তাকে দেবে। ম্যানুয়াল থেরাপি জয়েন্ট মোবিলাইজেশন করতে হতে পারে, মেটল্যান্ড, মুলিগ্যান অথবা ম্যাকেনজি মেথডে যেতে হতে পারে। নিউরাল মোবিলাইজেশন, স্পেশালাইজড গাইডেড নিউরাল মোবিলাইজেশন, অর্থাৎ তাকে স্লাম পজিশনে নিয়ে গিয়ে এক্সারসাইজ করানো যেতে পারে, অথবা বিভিন্ন রকম যে নিউরাল মোবিলাইজেশন, সায়াটিক নার্ভের, সুরাল নার্ভের, টিবিয়াল নার্ভের, বিভিন্ন নার্ভের যে মোবিলাইজগুলো আছে সেগুলো কিন্তু সিলেক্টিভ ওয়েতে করাতে হতে পারে। এবং লাস্ট হচ্ছে ইন্টিগ্রেটিভ থেরাপি। বহু ক্ষেত্রে ইলেকট্রোথেরাপি কিন্তু আনপ্যারালাল, আইএফটি, টেন্স, আল্ট্রাসাউন্ড, এবং বহু ক্ষেত্রে যদি লিগামেন্টাম ফ্ল্যামো হাইপারট্রফি, এক্সট্রা কর্পোরাল শক ওয়েভ থেরাপি, এগুলো কিন্তু বহু ক্ষেত্রে ভালো রেজাল্ট দেয় ব্যথা কমানোর ক্ষেত্রে। তাহলে আমি যদি এক কথায় দেখি, এটা কিন্তু একটা মাল্টি ফ্র্যাকশনাল চ্যালেঞ্জ এই জিনিসটা, এবং মাল্টি ডিসিপ্লিনারি, অর্থাৎ এই ফেল লো ব্যাক পেইনের ক্ষেত্রে ফিজিওথেরাপিস্ট, সার্জন, সাইকোলজি যিনি কাউন্সেলিং করছেন এবং লাইফস্টাইল মডিফিকেশন সবাই মিলে একসঙ্গে মিলে কাজ করবেন। ফিজিওথেরাপি ক্রুশিয়াল রোল প্লে করে এই ফেল লো ব্যাক পেইন সার্জারিগুলোর ক্ষেত্রে, এবং আর্লি ইন্টারভেনশন। আফটার সার্জারি আপনি যত দ্রুত একজন পেশাদার ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন, তত দ্রুত আপনার কিন্তু এই ফেল লো ব্যাক পেইন হবার, সার্জারি হবার কিন্তু সম্ভাবনাটা কমে যায়। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, এরপরে নতুন কোনো ভিডিও নিয়ে আসছি।